আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রিয় নেত্রীকে আমরা স্বাগত জানাই। আজকের এই পর্বে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সেই পুলিশ সদস্যদের পরিবারের সদস্য, যে পুলিশ সদস্যরা গত জুলাই আগস্টে ইনুস গংয়ের হত্যাকাণ্ডের শিকার। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদ পুলিশ পরিবারের সদস্য জেসমিন সুলতানা। তিনি শহীদ নায়েক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সহধর্মিণী। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার গৌচাট গ্রামে। রাব্বি আক্তার, তিনি শহীদ এএসআই মোহাম্মদ রফিকুল ইসলামের সহধর্মিণী, বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার কুনাপাড়া গ্রামে। আছেন সুলতানা রাজিয়া, তিনি পুলিশ পরিদর্শক শহীদ মোহাম্মদ রাশিদুল ইসলামের সহধর্মিণী। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার তারাস থানার নগাঁও গ্রামে। আরও আছেন সালমা সুলতানা, তিনি শহীদ এএসআই ফিরোজ হোসেনের সহধর্মিণী। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানার গোপীনাথপুর গ্রামে। জেসমিন সুলতানা, রাব্বি আক্তার, সুলতানা রাজিয়া ও সালমা সুলতানা, আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আমরা পর্যায়ক্রমে আপনাদের সবার কথা শুনব, তবে শুরুতেই বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি সবাইকে আসলে আজকের দিনটা সকলের সাথে যাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি, আমার সত্যি খুবই কষ্ট লাগছে। স্বজন হারাবার বেদনা যে কি কষ্টের, তা বোধহয় আমার থেকে আর কেউ বুঝতে পারবে না। যারা আপনার আপনজন হারায় তাদেরকে বুঝি। আজকে আমি এখানে কথা বলার সুযোগ পাচ্ছি, যারা সেই মব জাস্টিসের নামে বা আন্দোলনের নামে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে হত্যা করেছে এবং বীভৎসভাবে হত্যা করেছে। শুধু পুলিশ না, সেখানে পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। প্রায় 450 থানায় আগুন দিয়েছে, যেখানে পুলিশের ভিতরে রেখে আগুন দিয়ে দিয়েছে। এমনকি থানা লুট করেছে। কোনো কোনো থানায় এমনও ঘটনা ঘটিয়েছে যে তাদেরকে মানে পিটিয়ে হত্যা করেছে। এমনকি একটা পুলিশ মহিলা, নারী পুলিশ কনস্টেবল, যারা যে তার মাপ চেয়েছিল যে আমার পেটে বাচ্চা আছে, আমাকে মারবেন না, কিন্তু এই ঘাতকরা থামেনি, তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। হাত কেটে দিয়েছে, পা কেটে দিয়েছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। কি বীভৎস ঘটনা, এটা ভাবতে অবাক লাগে। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের জীবনে নিরাপত্তা দিতে, তাদেরকে এইভাবে হত্যা করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা এটা অবশ্য ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করবার জন্য ইউনূস সেই এই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ 7 জুলাই থেকে আন্দোলনের নামে যে খেলা চলছিল, সেই 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোনো আক্রমণ করে নাই, গরম পানি মারে নাই, সাউন্ড গ্রেনেড মারে নাই, বা তাদের উপর কোনো রকম জুলুম করেনি, বরং পুলিশ তাদেরকে সর্বতভাবে সহায়তা করেছে। এমনকি যখন এই ছাত্ররা বঙ্গভবনে যেতে চেয়েছে, পুলিশ তাদেরকে সাথে গেছে এবং তাদের নিরাপত্তা দিয়েছে। অথচ সেই পুলিশকেই তারা প্রথম আঘাত করা শুরু করলো, এবং সে কথাটা আজকে ওদের মুখ থেকেই চলে এসেছে। সে মোহাম্মদ ইউনূসের যে পালিত সন্ত্রাসী
সমন্বয়ক হাসিব, সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে, আমি কোট করছি, বলছে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব সার্থক হতো না, আনকোট। তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে এটা কিন্তু পরিকল্পিতভাবেই হত্যা করেছে। এবং মেট্রো রেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে আগুন দেওয়া এবং লাশ ফেলা এবং তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট, এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না। কাজে সেই গুলিতেই তারা মারা গেছে। এবং যখন এটা মিছিলের মধ্যে তারা ছিল, সেখানে কোন পুলিশ ছিল অনেক দূরে, হঠাৎ একটা গুলি লেগে মারা গেল, সেটা কিভাবে হয়? আর আবু সাইদের ব্যাপারটা যদি আমরা বলি, তা বলছে পুলিশ গুলি করেছে। হ্যাঁ, পুলিশকে যখন আক্রমণ করেছে, পুলিশের পক্ষ থেকে কখন কোন পদক্ষেপ নেওয়া হবে সেই নির্দেশিকা পুলিশের কার্যক্রমের মধ্যেই দেওয়া থাকে, তাদের কার্যপ্রণালীতেই থাকে, সেটা আইনেও দেওয়া আছে যে কখন কোন অবস্থায় তারা কোন অ্যাকশনে যাবে। তারপরে আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে তখন, আমি বলবো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু এই ধৈর্যের পরিচয় দিতে যেয়েই তাদের উপরে আরো বেশি আঘাত। তো তাদেরকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। এমনকি গণভবনে ডিউটি করতো, আমার ডিউটিতে যে পাইলট পুলিশ ছিল, যাত্রাবাড়িতে বাড়ি, তাকে সেখানে মেরে ব্রিজের কাছে ফেলে রেখেছিল। যখন এখানে ডিউটিতে আসে না, খোঁজ নিয়ে দেখা গেল যে তাকে ওখানে হত্যা করা হয়েছে। এইভাবে তারা পরিকল্পিতভাবেই মেরেছে এবং সে কথাটা তারা নিজেরা স্বীকার করেছে। এটাই হচ্ছে সব থেকে মানে দুর্ভাগ্যের বিষয়, যে তারা আন্দোলন করবে, তাদের কোনো কিছু নেই, তারা এভাবে মানুষ খুন করবে, এটা কোন ধরনের কথা? একদিকে আগুন দিয়ে জ্বালানো আর একদিকে লাশ ফেলা। আবার এই পুলিশ হত্যায় বিএনপির এক নেতা সিরাজগঞ্জের, সে বলেছে যে পুলিশকে মেরে নাকি কোমর ভেঙে দিয়েছে, যার জন্য আর পুলিশ কোনো কিছু করতে পারেনি। সেই সাথে আর একটি দল, কোন এক ইসলামিক আন্দোলনের নেতা, সেও আবার বলেছে, দাবি করছে যে তারাই পুলিশ মেরেছে। তার মানে কি, যারা মানুষের জীবনে নিরাপত্তা দেবে তারাই হয়ে গেল এদের শিকার, তারাই হলো এদের মানে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সব থেকে দুর্ভাগ্য যে এনু যে ক্ষমতা নিল, 15 তারিখের থেকে তারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল, এই ছাত্ররা, সমন্বয়করা, এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস, থানা আগুন দেওয়া, লুটপাট, বাড়ি ঘরে আগুন দেওয়া, ব্যাপকভাবে যখন শুরু করে দিল, পুলিশের উপর যখন আক্রমণ শুরু করে দিল, এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো। আর কি দুর্ভাগ্যের বিষয়, যে পুলিশগুলিকে হত্যা করলো, আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করেছে, 14 দলের নেতা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে। সেখানে এতে কোনো বিচার হবে না। যাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না, এদের দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি কেন দেওয়া হলো? যদি কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে, তদন্ত হতে হবে। যখন 6 জন মারা গেল, আমি তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিলাম এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো। কিন্তু ইউনূস ক্ষমতা আসার পরে সে তদন্ত কমিটির কাজ বন্ধ করে দিল। কিন্তু সে ক্ষমতায় এসে কি বললো, এই 8ই আগস্ট ইউনূস বক্তব্য দিয়েছে যে আমি আমি কোট করছি, সে বলেছে আমি সকলকে শান্ত থাকতে বলেছি, ভায়োলেন্স আমাদের এনিমি, ছাত্রদের
রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি, আনকোড। তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন, আর এদিকে তারা খুন খারাপি অব্যাহত রেখে যায়। 14 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড ঘটেছে, সে একবার বলল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবে, সে কথা কিন্তু সে বলে নাই। উনি খুব ভালো মানুষ সেজে সকলকে বেশ সবক দিলেন, শান্ত থাকতে বলেছি। উনি শান্ত থাকতে বলেন আর তার এই সন্ত্রাসী গ্রুপ হত্যাকাণ্ড চালিয়ে যায়। 15 জুলাই থেকে যারা এই সমস্ত ঘটনা ঘটালো তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই। অথচ আবার 8ই অক্টোবর 2024 সে কি বললো যে হত্যা ও মব জাস্টিস থামাতে পারা যাবে না। কেন থামাতে পারবেন না? যখন ক্ষমতা নিয়েছেন তখন অবশ্যই এই ধরনের অবিচার, অন্যায় বা কেউ যদি আইন হাতে তুলে নেয় তাদের থামানোর দায়িত্ব তো আপনার। অবশ্য উনি আবার এটাও বলছিলেন যে উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ, উনি তার কোনো অভিজ্ঞতা নাই, তিনি রাষ্ট্র চালাতে পারেন না। সে কথাটা তিনি অনেক আগেই বলেছিলেন। তো আমার কথা হচ্ছে যে যারা এক একটা কথা বলবে, নিজের ব্যর্থতা নিজেই স্বীকার করেছে যে তার দেশ চালাবার যোগ্যতা নাই, তাহলে সে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য মানুষ খুন করছে কেন? একটার পর একটা প্রতিষ্ঠান ধ্বংস করছে কেন? আগুন দিচ্ছে কেন? এই ছেলে মেয়েদের ব্যবহার করে তাদেরকে দিয়ে এই ধরনের অপরাধিক কাজ করাচ্ছে কিসের জন্য? আইন এদের হাতে তুলে নিতে চাচ্ছে কেন? এখানে চিফ জাস্টিসের বাড়ি, উচ্চ আদালত থেকে শুরু করে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এমন কোনো জায়গা নেই এরা সেখানে এই সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটেছে আর তাদেরকে পদত্যাগে বাধ্য করেছে। এটা কি করে হয় যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুন ভাবে করবে? এটা কি ধরনের কাজ? একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয়। কিন্তু আমরা দেখলাম হেনু সাহেব কি বলছেন, উনি তো দেশ চালাতে ব্যর্থ সেটা নিজেই বলেছেন, তার যোগ্যতা নাই। আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি? উচ্চ আদালতে হামলা, সংসদ ভবনে হামলা, এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন, আর গণভবন তো আগুন, লুটপাট। এটা তো পরিকল্পিতভাবে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন, যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আমরা দুই বোন, বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি। ওই বাড়িতেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই রক্তের দাগ তো এখনো ছিল ওই বাড়িতে। সে বুলেটের ক্ষত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল। আবার সে 71 সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা দুই বোন তো 75 এই হত্যাকাণ্ডের পর এই বাড়ি আমরা তো ভোগ দখল করিনি, আমরা জনতাকে দিয়ে দিয়েছিলাম। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম। যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরে কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না, তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি। আমরা দুইজন এই জন্য যে আমার বাবা হচ্ছে এদেশের মানুষের জন্যই সারা জীবন রাজনীতি করে গেছেন, আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে, কাজে এটা মানুষের জন্যই থাকবে। সেই বাড়িটাও পুড়িয়ে দিল। এটাও তার ওই পরিকল্পিত ভাবেই করা, তার সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ। আমার এটাই কথা যে আজকে 6 মাসের উপরে হয়ে গেল ক্ষমতা দখল করে, এখন যদি সে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারে, এই মব জাস্টিস বন্ধ করতে না পারে, উল্টা আরো মানুষকে হয়রানি, অত্যাচার, নির্যাতন, এই তারপরে আবার এখন শুরু হচ্ছে কি অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে,
ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছরের বাচ্চার সামনে এবং 3-4 বছরের বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে। এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। পুরো দেশ চালাতে ব্যর্থ। তো এই ব্যর্থতার বোঝাটা টানবে, আজকে দেশটাকে অর্থনৈতিক ভাবে ধ্বংস করছে। মানুষের আইন শৃঙ্খলার পরিস্থিতি সব থেকে খারাপ, মানুষ জীবনে কোনো নিরাপত্তা নাই। আমরা যে বাজেট দিয়ে এসেছি, বয়স্ক ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে সবকিছু বন্ধ, এমনকি আশ্রম প্রকল্পের ঘরগুলি ভেঙে দিচ্ছে। এই অবস্থা, চরম অরাজকতা দেশে চলছে। নজরুল, তুই প্লিজ, জি আমি যাদের সঙ্গে কথা বলতে চাইছি তাদেরকে দাও, আমি সেটা বেশি জি আমি ইম্পর্টেন্ট, বক্তব্য পরে আমি দিতে যাচ্ছি। পারবো। জি আমি আমি ওনাদের সঙ্গে যাচ্ছি। কথা বলবো, হ্যাঁ। নাও। আমরা শহীদ পুলিশ পরিবারের সদস্যদের কথা শুনবো, কেমন কাটছে তাদের দিন, দায়িত্ব পালন করতে গিয়ে যারা জীবন দিলেন, কেমন আছেন তাদের বলে ফেলতে পরিবারের সদস্যরা। শুরুতেই বলবেন মোহাম্মদ ও, ইউনূস। এখানে কথা বলবো। মেট্রিকুলার্স হ্যাঁ, ডিজাইনের মাধ্যমে তার দূষরদের দিয়ে গত বছর 19শে জুলাই যাকে পিটিয়ে 7 পায়ের রক কেটে নির্মমভাবে খুন করে, তারপর যাত্রাবাড়ি থানাস্থ ঢাকা চিটাগাং হাইওয়ের রায়েরবাগ ফ্লাইওভারে ঝুলিয়ে ঝুলন্ত লাশের নিচে আগুন ধরিয়ে দিয়ে লাশটিকে সে বলতে পোড়াচ্ছিল ইচ্ছে করেছে। সেই শহীদ নায়েক মোহাম্মদ গিয়াসউদ্দিনের সহধর্মিণী জেসমিন সুলতানা। জেসমিন সুলতানা, আপনি বলুন। জেসমিন সুলতানা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি আছি, আপনি কেমন আছেন জিজ্ঞেস করে তো কষ্ট দেব না, আমি জানি খুব কষ্টই আছেন। কেমন থাকবো, আমাদের তো সব শেষ। যে ভাবে মারলো আর যা করলো, এটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। আমি খালি এটুকু বলতে পারি, আমরা দুই বোনও তো বাপ মা সব হারাইছি, কাজে আমাদের আপনাদের কষ্টটা আমরা বুঝি। আপনি কিছু বলেন, আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 আচ্ছা, ছেলে। কোথায় তারা? আছে এখানে? আপনার সাথে হ্যাঁ, আছেন? আমাদের সাথে। কই হ্যাঁ, দেখেন, এখানে আমি আছে। দেখি। আসো আসো, তোমরা আসো। আচ্ছা, তোমরা আসো বাবারা। বাবা আসো। কই? আসসালাম দেখো। কাছে আসো, কাছে আসো, আমি সারা দেখি। দেখো। সারা। সারা আসো। এই যে এখন তো আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতেছি আপনাদেরকে। ও, ছোট্ট মেয়ে। হ্যাঁ, মেয়েটা ছোট, সবার ছোট হয়েছে মেয়েটা। সবার ছোট, মেয়েটা তো বাবার হ্যাঁ। জন্য অনেক কাঁদে। ইস, এক আদরের মেয়ে ছিল, যাওয়ার সময় খাওয়াই গেছে, আর বাড়িতে ফিরে আসতে পারে। এরা যেভাবে মারছে, ওনাদের আমরা সর্বহারা সবকিছু। এরকম তো পরিস্থিতি যায় না কা, কালো হইয়া কিরকম হয়েছে, মনে হয় যে চিনে যে গেল না, কিছু চিনতেই পারলাম না। মানুষের ভাবে জীবন হত্যা করে না। এখন তো আমাদের কেউ নেই, আমাদের কেউ জিজ্ঞাসা করতে আসলো না। একদিনে বললো না যে কিভাবে মারছে, কি করছে। এরা কেউ কোনোদিন আসে না, খোঁজ খবর নিতেও আসে না। আমি 3টা বাচ্চা নিয়ে চলতেছি। আমি আমি জানি না আমি কি ভাষায় সান্ত্বনা দেবো, তো এটুকু কইতে পারি যে আমি আছি। আমি অবশ্যই এর বিচার ইনশাআল্লাহ একদিন করবই করবো। ওরা যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হয়। আমার বাবা মা ভাই, 3 ভাই, তার সবাইকে যখন হত্যা করেছিল তাদেরকেও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে এসে তাদের বিচার করেছি ইনশাল্লাহ। এই পুলিশ হত্যার বিচারও আমরা করব একদিন, খালি দোয়া করে আমি বিচার করবো। আর আমি সবসময় দোয়া করি বাচ্চাদের দেখাশোনা করেন, যা দেখে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদেরও তো সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, যে কেউ যে দাঁড়াবে দেখা দেখা করবে, কেউ তো নাই।
আমাদের তো প্রায় 400-500 নেতা হত্যা করেছে, প্রায় 3-4 হাজার এখন তাদেরকে গুম করে ফেলছে, জানিও না তাদেরকে গ্রেপ্তার করছে শুনছি, কিন্তু কোনো হদিস আত্মীয় স্বজন পাচ্ছে না। এরকম অরাজকতা, এত অন্যায়, এত অবিচার আল্লাহ সইবে না। এইটাই তোমরা বাচ্চারা মার পাশে থাকো, মাকে সবসময় দেখে রাখবে, ঠিক আছে? জি তোমরা ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া সবসময় করবেন। মাকে দেখে রাখবে। হ্যাঁ, আমি সবসময় দোয়া করবো। তো বলো যে আমি আছি তোমাদের জন্য, হ্যাঁ আমি খোঁজ ইনশাআল্লাহ খবর আপনাদের নিচ্ছি, জন্য খোঁজ দোয়া খবর করি। রাখছি। হ্যাঁ অনেকদিন। জেসমিন সুলতানা, আপনাকে হুম ধন্যবাদ। মাননীয় নেত্রী, আপনাকেও ধন্যবাদ। এবার যাচ্ছি রাব্বি আক্তারের কাছে। তিনি শহীদ এএসআই মোহাম্মদ রফিকুল ইসলামের সহধর্মিণী। রফিকুল ইসলাম ঢাকা জেলার এসবিতে কর্মরত ছিলেন। গত বছর 5 আগস্ট তাকে নিষ্ঠুরভাবে খুন করে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে সংলগ্ন বাইপাল ওভারব্রিজে ঝুলিয়ে রেখেছিল। রাব্বি আক্তার আপা, আপনি বলুন। আপনার কিছু বলবেন? হ্যাঁ, বলেন। আমি হ্যাঁ শুনে বলছি, এরকম হচ্ছে। কি বলবো, বলার তো আর ভাষা নাই। যে হারিয়ে গেছে তার তো আর কিছু আমি বলার জানি। নেই। এখন দুটা, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। যে মেয়ে আমার কোলে, অনেক ছোট। বাবা কি জিনিস বুঝবে না বা কখনো পাবেও না, বোঝার আগেই হারিয়ে গেছে। এখন আমরা চাই যারা মারছে ওদের যাতে বিচার হয়, ছেলে মেয়েরা যাতে স্বাচ্ছন্দ্যে বড় হতে পারে, ওরা যাতে নিশ্চিন্তে যাতে জীবনযাপন করতে পারে, সেই দিকটা দেখবেন। আমরা চাই তো ছেলে কোথায়? ছেলে কাছে আছে? না, ছেলে কাছে নাই, ছেলে আমার আম্মুর কাছে থাকে, স্কুলে পড়ে ও তো আচ্ছা। আমার আম্মুর কাছে। আমি জানি যে আপনজন হারালে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, কারণ আমাদের আমিও আমার আপনজন হারাইছি। আমাদের তবে দেখার ধৈর্য মতো ধরেন, সবর করেন, একদিন এটা বিচার করবে। ডিবি উত্তরায় কর্মরত পুলিশ পরিদর্শক শহীদ মোহাম্মদ রাশিদুল ইসলামকে গত বছর 5 আগস্ট পিটিয়ে নির্মম নিষ্ঠুরভাবে খুন করা হয়। খুনিরা রাশিদুল ইসলামের মৃতদেহ উত্তরা পূর্ব থানার সামনে গাছে ঝুলিয়ে রেখেছিল, যার পবিত্র রক্তে উত্তরা পূর্ব থানার সামনে রাজপথ রঞ্জিত হয়েছিল। আমরা এখন ওই বীর শহীদ মোহাম্মদ রাশিদুল ইসলামের সহধর্মিণী সুলতানা রাজিয়ার কথা শুনব। রাজিয়া আপা, আপনি বলুন। মনে হয় তিনি কোনো টেকনিক্যাল সমস্যার কারণে দেখি ওনাকে আবার পাওয়া গেলে ওনাকে দেখছি না, ওদের টেকনিক্যাল কারণে উনি বাইরে হয়ে গেছেন নাকি। আমি এবার যাচ্ছি, এবার বলবেন শহীদ এএসআই ফিরোজ হোসেনের সহধর্মিণী সালমা সুলতানা। ফিরোজ হোসেন, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কদমতলী থানায় কর্মরত ছিলেন, জনগণের জালমাল রক্ষা করতে গেলে তাকে গত বছর 5 আগস্ট যাত্রাবাড়ি থানার সামনে পিটিয়ে নির্মমভাবে খুন করা হয়। সালমা সুলতানা, আপনি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপা? আছি, আল্লাহ যেভাবে রাখছে। দেশ দেশটা মনটা দেশেই পড়ে থাকে। আর যে কষ্ট তোমরা পাচ্ছ এটা তো আমার মানে এটা সহ্য করা যায় না। আসলে আমি কিভাবে শুরু করব আপা? কোন দিক দিয়ে শুরু করব নিজেই বুঝতে পারছি না। আমার স্বামীকে যেভাবে মারছে আপা, কোনোদিন আশা করিনি আর কল্পনাও করিনি তার জীবনটা এভাবে দিতে হবে। কি অপরাধ ছিল তার, কি অন্যায় ছিল তার। তার ছোট ছোট 3টে বাচ্চা, বাবা হারা দুনিয়াটা বড়ই কঠিন।
যেমন স্বামী হারা দুনিয়াও কঠিন। আপনি তো স্বজন হারিয়েছেন, আপনি জানেন সন্তান হারানো কত কষ্ট, প্রিয়জন হারানো কত কষ্ট। এই পৃথিবীটা আমার কাছে, আমার সন্তানের কাছে পুরো অন্ধকার। একা জীবন অনেক কষ্টের। যে আমার সংসারের, আমার পরিবারের প্রিয় মানুষ ছিল, তাকে আমরা হারিয়েছি। আমি আমি বলতে আমার খুব কষ্ট হয়। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপা। আজ আমি আমার সন্তানের বাবা, এক সময় আমি মা। আমি কখনো আগে ঘর থেকে বের হতাম না, এখন আমি রাস্তায় পুরুষের সাথে ধাক্কা খাই, আমি বাইরে যাই, আমাকে বাজার করতে হয়, আমাকে সব কিছু করতে হয়। আমি আমার কপালেটা ছিল, আমি আপনি বলবো ধৈর্য ধরে সবর করেন। এটা ওদের তো শহীদ মৃত্যু, আর আজকের বিচার হবে না, সেই দায় মুক্তি দেয়। কি করে দায় মুক্তি দেয়? একটা মানুষকে মেরে ফেললো পিটাতে পিটাতে, আর সেই আসামিরা শাস্তি পাবে না? এটা কথা হলো? এটা কোন দেশ? কি করছে সে কি জানি না আমি। আপনার আপা বাচ্চারা আমার কোথায়? বাচ্চাদের দেখি, বাচ্চাদের আনেন। বাচ্চা আছে, আসো বাবা পাশে। আসো, তোমরা আসো। কই? আমি অবশ্য দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাদের দেখছি। ও, দেখো, ফুটফুটে 3টা বাচ্চা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও, বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরা ভালো থাকো, মার সাথে থাকো, মাকে দেখে রাখো। আমি জানি যে আজকে বাবা নাই, এবং যেভাবে হত্যা করা হলো এটা কিন্তু কল্পনাও করা যায় না। আমার তো বাবা মা সবাইকে, আমার 3 ভাই, আমার ছোট ভাইটা মোটে 10 বছর, তাকেও খুন করে ফেলছে। আর সেই বাড়িটাও ভেঙে পোড়ালো, এখন বাড়িটা ভেঙেও ফেলে দিল, ওইটুকু স্মৃতি নিয়েছিলাম, সেটাও গেল। কিন্তু তোমাদের যে কষ্ট আমার আমি বড় জানি, কষ্ট আমি আপা। বুঝি। হ্যাঁ, তোমাদের কষ্ট আমি আমরা বড় বুঝি। হতভাগা, হতভাগা নারী, যে নারী তার স্বামীর মৃত্যুর সময়ও কাছে থাকতে পারলো না, জানতে পারলো না একটু তখন কেমন কষ্টে মৃত্যুবরণ হয়েছে। পানিও হয়তো বা তার কপালে জুটি নেই আপা। কত না, কষ্টের মৃত্যু, যন্ত্রণা। আমার স্বামী 5 তারিখে মারা যায়, আর আমি 6 তারিখে তার সংবাদটা পাই, এবং তাকে বুঝে পাই 7 তারিখে, এবং তাকে দাফন করি 8 তারিখে। 4টা দিন তাকে এভাবেই রাখা হয়। আর আমার খুবই কষ্ট আপা। আমি আমার ভিতরের কষ্টগুলো জানাতে চাই। আমি এই হ্যাঁ, সাগরের বলো। মাঝখানে পড়ে আছি আপা। আমার একটা ঘর নাই, আমি যে কোথায় দাঁড়াবো 3টে বাচ্চাকে নিয়ে। সবার হয়তো বা যাও থাকার একটা স্থান আছে, কিন্তু আমার হাজবেন্ড কিছুই করে রেখে যায়নি, আমার একটা দোতলা ঘরও করে দিয়ে যায়নি আমাকে। আমি ভাসমান অবস্থায় আছি বল। আমার না হোক আল্লাহ, আমার যদি কোনো বিপদ আপদ দেয়, আমার সন্তানগুলো কোথায় দাঁড়াবে, কার কাছে যাবে, সেই ব্যবস্থা সে করে যায়নি। করার আগেই তার আল্লাহ নিয়ে গেল তাকে দুনিয়া থেকে। আমি সব সময় ডিপ্রেশনে থাকি যে আমার না আল্লাহ, আমাকে তুমি হায়াত দাও, সুস্থ রাখো, আমার সন্তানদের বড় হওয়া পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, তাদের জন্য কিছু করে দিয়ে যেতে পারি। আল্লাহর কাছে সেই দোয়া করি সব সময়। আমার একটা আবদার থাকবে আপনার কাছে, হ্যাঁ, বলো। আমার সন্তানদের জন্য আপনি কিছু করবেন, আমার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিবেন। আমার ইনশাল্লাহ, কিছুই করে অবশ্যই সে যায়নি আমার জন্য। আমি করবো। ইনশাল্লাহ আমি করবো, অবশ্যই করবো। আমি আসবো, আমি করবো। আমার কারণ বাচ্চারা আমি কাঁদে, আমি তো দেখছি। আমাদের স্বপ্ন পূরণ হলো না। বাবার স্বপ্ন সেটাই। ছিল মেয়েটাকে ডাক্তারি বানাবে, বড় অফিসার বানাবে, ছেলেকে স্বপ্নই থেকে গেল। আমার ছোট মেয়েটা তো বাবাকে ভুলেই গেছে, সে বিভৎস চেহারা দেখে বলে, আম্মু আমার আব্বুর ছবি আমার সামনে আনবা না, বাবাকে দেখলেই ভয় পায়। যে মেয়ে ছেলে তার প্রিয়, বাবা ছেলে তার প্রিয়, এখন সে বাবাকে দেখলেই বাবার ছবিটাই মনে করতে চায় না। এমন এমন ভাবে তাকে মারছে আপা। যদি একটা থাকার ব্যবস্থা হতো আমার, আমি সব একটু নিশ্চিন্তে থাকতে পারতাম আপা। প্রিয়জনকে হারিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। সারা জীবন এই কষ্টের জ্ঞানে আমাকে টানতে হবে যতদিন আমি বেঁচে থাকবো। আমি গতকাল রাত্রি আবার রাত 2টা পর্যন্ত আমি সজাগ, আমার 2 চোখে ঘুম আসে না। তুমি ধৈর্য ধরো বোন,
মনে জোর আমি রাখো। আমি সহ্য করতে যে পারি ছেলে না কি আপা পড়ে? আমার। ছেলে কোন ক্লাসে পড়ে? তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? আমার ছেলেটা সে এবার হেফজে কমপ্লিট করছে, আর মেয়েটা এসএসসি আচ্ছা, পরীক্ষা দেবে, বড় মেয়েটা ও দেখাশোনা মনে। পরীক্ষা দেবে এসেছে, আচ্ছা। জি আর জি ছোট জি। জন কি সুন্দর ছোট পুতুলের মতো। জন ক্লাস ওয়ানে ওয়ানে পড়ে। ছোট আচ্ছা, মেয়েটা কান্না করে বলে যে আম্মু তুমি এখন গোস্ত কেন ছোট করো, মাছ কেন ছোট করো, আমার আব্বুই তো ভালো ছিল, আমার আব্বুকে আমি কবে দেখবো, কবে কথা হবে, আমি এখন কাকে আব্বু বলে ডাকবো, আর আব্বুকে কি বলে ডাকবো, সবার বাবা আছে আমার কেন বাবা নাই। বড় মেয়েটা কান্না করে, আমি ওদের ওদের তো বুঝাইতে পারি না, না ওদের চিন্তা করবো, না আমি, না ওদের তুমি ভবিষ্যতে। কি করে বুঝো বলো? কি সর্বনাশ করে দিল, কত মানুষের জীবনে সর্বনাশ করে দিল। এটা কেন এরকম করলো আমি জানি না। আমার ইচ্ছে করে এভাবে সন্তানদের মানুষকে মুখের দিকে মারলো। তাকালে আমি আমি সহ্য করতে পারি না আপা। না না, তুমি সবর করো, ধৈর্য ধরো, এত সুন্দর বাচ্চা তোমার। ওরাই ওরাই একদিন উঠে দাঁড়াবে, ওরা লেখাপড়া শিখে বড় হবে। আর অবশ্যই আমি আমি আছি, যা লাগে পড়াশোনা সব অবশ্যই আমি একদিন আমি আসবো এবং আমি দেখবো। ওরা তো আমারও মেরে ফেলতে চাইছিল কোনো মতে, কেন আল্লাহ কিভাবে বাঁচালো, বারবারই তো বাঁচায় দিচ্ছে। সেই 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে, কোটলিপাড় কি বিশাল বম ফুটলো, সেখান থেকে খোদা তো বাঁচায় রাখে। তো আল্লাহ যখন বাঁচায় রাখছে আমাকে, আমাকে যে বাঁচিয়ে রাখলো, আমার তো মনে হয় আমার হাত থেকে নিশ্চয় কোনো একটা ভালো কাজ আল্লাহ করায় নেবে আমাকে দিয়ে। সেই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচালো। কাজে ইনশাল্লাহ হ্যাঁ, আমি আমি দোয়া তোমাদের জন্য করি যা আপনি যা যেখানে লাগবে থাকেন দেখবো। ভালো থাকেন, সব সময় আপনার জন্য আমার না, আমি দোয়া আছি থাকবে। আছি বাবা, সবসময় তোমাদের জন্য চিন্তা করি। এই জন্য আমি আমাদের পার্টির লোক বলছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে, কে কোথায় আছে একটু খোঁজ নিতে। আমি তো বুঝি, কারণ আমরা তো এরকম সেই 75 সালে যখন সব হারালাম, দুই বোন আমরা, সেই এতিম এসি হয়ে গেলাম, না ঘর না বাড়ি না নিজের দেশ। আবার এখন সবকিছু ভেঙে গুড়িয়ে শেষ। এমনকি আমার স্বামীর বাসাটা সেটাও ভেঙে দিছে, রান্নার বাসাটা সেটাও লুট করে নিয়ে গেছে, আগুন দিয়ে সব পোড়ানো, এবং ইট টিটও খুলে নিয়ে চলে গেছে। তোমাদের মতো আমাদেরও কোনো থাকার জায়গা নেই, কিচ্ছু নাই। তারপরেও মানুষের যে কষ্ট, সেই কষ্টটাই আমি দেখি। আমাদের দিন তো চলে যায়, কিন্তু এই যে তোমাদেরকে এইভাবে একটা মানুষকে পিঠে মারা কি সোজা কথা? এরা কি অমানুষ? এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই? ওটাকে আল্লাহ এমন যে ভাবে বিচার মারছে, করবে, আল্লাহ দাঁত যে গুলো, বিচার করবে। মুখটা পুরো এই বিকৃত করে ফেলেছে, দাঁত দাঁত উঠে ফেলেছে আপা, দেখা যায় না। আমার মেয়ে, ছোট মেয়েটা তো বাবাকে দেখতেই ভয় পায়, বলে কি ছবিটা সরাও মামনি, আমি দেখতে চাই না। না না না, আমি সব ছবি দেখছি, তো আমি লাস্টটা দেখছি, এটা প্রতিবাদও করছি। আমি তো এনকোয়ারি কমিটিও করে দিয়েছিলাম। আমি জজ সাহেবরে দিয়ে কমিটি করছিলাম যে যাদের এভাবে মারছে এগুলি তো ইনকোয়ারি করা হোক। সে তো কাজ করতে দেয়নি। যে এখন যে ক্ষমতা আছে ইউনূস তো এই ইনকোয়ারি করতে দেয়নি, বন্ধ করে দিচ্ছে এবং তাদেরকে মাফ করে দিচ্ছে, দায় মুক্তি দিয়ে দিচ্ছে, এদের বিচার হবে না। এটা কথা হলো নাকি? এই দায় মুক্তি সে দেয় কে? সে কিভাবে? সে তো জোর করে ক্ষমতা দখল করছে, সে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে ক্ষমতা দখল করে বসে এদেরকে সব মাফ করে দেয়। তাকে যে এই পুলিশ মারে মানুষ মারে তাকে ক্ষমতা আনছে, এটাই তাতেই সে খুশি। কাজে এদের আর বিচার করবে না। কিন্তু বিচার হবে, আমি তোমাদের বললাম, আল্লাহ ইচ্ছে বিচার হবে। আমার বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। দোয়া করি। আমি আর বিচার আপনি করবো। আমার আর জন্য একটু ব্যবস্থা করবেন। সবার হয়তো আমি বাড়ি গাড়ি থাকার আমি জায়গা আছে, আমি কিন্তু আমি আমার অবশ্যই করবো, নিশ্চয়ই করবো। আম- আমার দেশের বাড়িতে একটু ঘরও নাই আপা, আমার মনে অনেক কষ্ট আপা, অনেক কোথায় যন্ত্রণা বাড়ি, আপা। কোথায় দেশের কোন কোথায় বাড়ি কোথায়? গোপালগঞ্জ আপা। গোপালগঞ্জে? জি। কোন জায়গা? গোপীনাথপুর। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমি খবর হ্যাঁ, নেবো, আমি তো আমি মনে, খবর নেবো দেখে। হ্যাঁ হ্যাঁ, আর জি জি। আমাদের লোকজন, পার্টির লোকরা তো কেউ ঘরে থাকতে পারে না, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, ঘর বাড়ি পোড়ায় দিচ্ছে সব। যে অত্যাচার তা তো সীমাহীন। তারপরেও আমি ওদেরকে বলবো খোঁজ নিতে, খবর নেবে নেবে সবাই, চিন্তা করো না।
আমি যখন বেঁচে আছি হ্যাঁ আমি আপা, থাকলে এগুলো করবো। আমার বাসায় অলরেডি কিছুদিন আগে এই সাংবাদিকটা গিয়েছিল যে আমার ঘর হ্যাঁ খুঁজে পাইনি ইন্টারভিউ নেওয়ার জন্য। পরে আমি আর কি আমাদের পুলিশ সদস্য ভাইদের সাথে যোগাযোগ করছি যে আমি ইন্টারভিউ দিতে চাই না। যখন আমার পাশে দরকার ছিল ওই সাংবাদিকদের, যে ওরা যদি ছবিগুলো পোস্ট করতো হাজারো বোন তার স্বামীকে ফিরে পাইতো, এখন আমাদের পাশে সাংবাদিক প্রয়োজন নাই। আমি ইন্টারভিউ দিতে চাইনি। আমি আমাদের কল্যাণ সমিতিতে জানাইছি পুলিশ ভাইদের, পরে বলছে যে হ্যাঁ আপনি আপনি যদি না চান তাহলে আপনি বলবেন যে না আমি এখন আপাতত কিছু বলতে চাই না, আপনাদের যা প্রয়োজন হয় আমাদের কমিটি আছে সেখানে গিয়ে আপনারা জানতে পারেন। তা আমি চাইনি অলরেডি তারা মানে তারপরও আমার গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে মানে আমার কি আছে না না আছে ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু আমার তো কিছুই নাই, আমার স্বামীর কোনো ঘর খুঁজে পাইনি। পরে আমি বললাম আপনারা, আমি না বলার সত্ত্বেও কেন গিয়েছেন? পরে বললো যে আপা আসছিলাম ভাইয়ের কবর জিয়ারত করলাম। কিন্তু মানে দেখলো যে আমার তো কোনো একটা ঘর একটা দুচলা যে আমার সন্তানকে নিয়ে আমি দাঁড়াবো আপা, সেই ব্যবস্থাও সে করে যায়নি। আমি কি করব? আমি তো সেই চিন্তায় সব সময় অসুস্থ হয়ে থাকি আপা। আমার সব আছে, আমার কিছু নাই। আমি যদি এখন মরে যাই আমার এই 3টে সন্তান সাগরের ভিতরে ডুবে মরবে, কেউ তখন ওদের পাশে থাকবে না। আজ আমার স্বামীকে হারাইছি, আমার ওদিকে স্বজনরা সবাই মুখ ফিরিয়ে নেয়, অর্ধেক মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেছে। আমার একটা ভাসুর থেকে বিদেশে, সেও যোগাযোগ করে না। সবাই মানে যখন সে বেঁচে ছিল সবাই ছিল, এখন তার পাশে কেউ নাই, তার তো সন্তানদেরও খোঁজ নেয় না। আর আমি যখন মরে যাব আমার 3টে সন্তান তো একদম শ্যাওলার মতো ভেসে বেড়াবে। না না, তোমার বেঁচে থাকতে হবে তো, বাচ্চাদের জন্য বেঁচে থাকতে হবে, আর ধৈর্য ধরতে হবে, মনে সাহস রাখতে হবে। ঠিক আছে? তো আমার দোয়া নিও। আমি ঠিক আছি আছে তো তোমাদের আমি অবশ্যই আমি দেখবো কতটুকু কি করতে পারি, করবো আমি। যদিও আমাদের সবকিছু জ্বালায় পড়ায় শেষ করে দিয়েছে, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, কোনো কিছু করার উপায় নেই, সব বন্ধ করে দিয়েছে। আমরা একটা ট্রাস্ট করছিলাম, সেখান থেকে সবাইকে সাহায্য করতাম, সেটাও বন্ধ করে দিচ্ছে। তারপরে ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচা রাখছে আমি দেখবো, তোমাদের চিন্তা করো না, আমি আছি। আচ্ছা, আমি চাই আমার সন্তানদের ভালো থাকার জন্য ভালো পরিবেশে আপনি আপনারা গোপালগঞ্জে ওদের একটা থাকার ব্যবস্থা করে দেবেন, এই হ্যাঁ আবেদনটা করবো, আপনার কাছে থাকবে। নিশ্চয়ই আমি করবো। ঠিক আছে, চিন্তা আহ, করো না। ঠিক আছে আপা। হ্যাঁ, তো সালমা তোমরা ভালো সুলতানা থেকো। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মাননীয় নেত্রী আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই যে সুলতানা রাজিয়া আপা, যিনাকে আমরা মিস করছিলাম, তাকে আমি দেখতে পাচ্ছি। সুলতানা রাজিয়া আপা, আপনি নিজেকে আনমিউট করে কথা বলুন। আমি কি বলে শুরু করবো আমি বলতে পারছি না। তাহলে এতটুকুই বলবো যে এই পৃথিবীতে আমি নিঃস্ব হয়ে গেছি, আমার বলার ভাষা নেই। জোর করে এইভাবে হত্যাকাণ্ড করে আমি একা পড়ে আছি, কি করব বলেন? না, আমি খালি এটুকু বলবো যে আসলে আমার কিছু বলার কি, এই যে নৃশংসভাবে হত্যা করা, আমি তার কথা বলতে পারবো না, আমার ভিতরে আতঙ্ক কাটে নাই। আমি আমি জীবন ফিরাই নিয়ে আসছি, কিন্তু আমারটা আমি তারটা ফিরাইতে পারিনি। আমার ছোট 2টা বাচ্চা, আমি এখন কোথায় যাবো বলেন? বাচ্চারা আমার কোথায়? বাচ্চা, আমি তাকে কি নিয়ে ভবিষ্যৎ গড়ে দেবো বলেন? আমার চাকরি নাই, আমি শিক্ষিত হয়ে এখন পর্যন্ত কোনো চাকরি পেলাম না, আমি কোথায় যাব বলেন? নিশ্চয়ই আমি দেখবো তোমাদের। বাচ্চারা কোথায়? আছে, কাছে আছে? না, আমার কাছে নেই। ওরা হ্যাঁ, ওরা একদম চুপ হয়ে গেছে, আমার চঞ্চল বাচ্চা 2টা একদম শেষ। এইভাবে যে কত মানুষের ক্ষতি করলো, তো বলার ভাষা নাই। তারপর আবার এর বিচার হবে না? আমার বাচ্চারা সরকার না খেয়ে থাকে হলো। সরকার পক্ষ থেকে কোনো সাহায্য করে নাই? সরকারের এখনো পুরাপুরি পাইনি আমি। তো কাল ভোরে তো বলতেছে যে কত বলে শহীদদের সবাইকে টাকা দিচ্ছে, কি দিচ্ছে, কত টাকা তুলছে। যাই না, এভাবে এই জীবন তো দেশটাকে চাই নাই, মানে সাজানো বাগানটা তছনছ করে দিল, সে দেশটাকেই ধ্বংস করে দিল আর কি। এই জীবন আমি চাই নাই। তোমার বাড়ি কোথায়, বাবা মা কোথায়? আমার বাবা, আমার হাজবেন্ড যেদিন দাফন করেছে একদিন পরে আমার বাবা মারা গেছে। ইস, আমরা আছি তোমার কাছে, তুমি চিন্তা করো না।
তো বাড়ি কোথায়, রাজশাহীতে। কোন জায়গা, উপজেলা? রাজশাহী কোর্ট ওখানে। ইনশাল্লাহ আমি আসলে সব ব্যবস্থা করে দেবো, কোনো চিন্তা করো না। সে আশায় থাকলাম। হ্যাঁ, সবর করো, আল্লাহকে ডাকো, বাচ্চাদের মানুষ করতে হবে তো। কি দিয়ে মানুষ করবো বলেন তো? হাত পেতে? না পেতে না, নিশ্চয়ই একটা ব্যবস্থা করা হবে। আমার হাজবেন্ড তো আমার ব্যাংকে একটা টাকাও রাখে নাই, 1 টাকাও নাই। আমি শূন্য হাতে পড়ে আছি, 1 টাকাও নাই, সব শেষ। যাও, তোর তো লেখাপড়া জানা মেয়ে, তোমার তো কাজের ব্যবস্থা অবশ্যই হবে। বাচ্চাদের মানুষ করতে হবে, এখন নিজেকে শক্ত করতে হবে। ধন্যবাদ সুলতানা রাজিয়া আপা, ধন্যবাদ মাননীয় নেত্রী। এতক্ষণ শুনলাম গত বছর জুলাই আগস্টে ইউনুসগঞ্জের হাতে খুন হওয়া 4 শহীদ পুলিশ সদস্যের সহধর্মিণীদের এই কথা। দাঁড়া, জাতিসংঘ বলেছে অন্তর্বর্তী সরকারের জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে যেসব তথ্য জাতিসংঘের তদন্ত দলের পক্ষ থেকে চাওয়া হয়েছিল সেগুলো সরবরাহ করা হয়নি। কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি এইমাত্র যাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে দুরবস্থার কথা আমি শুনলাম, এটা সত্যি খুব বেদনাদায়ক। এইভাবে নির্মমভাবে হত্যা করা, আর যারা মানুষের নিরাপত্তা দেবে তাদেরকে হত্যা করা, এই পুলিশ হত্যা, এবং তারপরে এই প্রত্যেকটা পরিবার আজকে মহা বিপদে। তারা তো কিভাবে বাঁচবে ভবিষ্যতে, এই বাচ্চাগুলির ভবিষ্যৎটা কি? অথচ এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তো কোনো কিছু করাই হয়নি, উল্টো আরো যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। মানে বিচারহীনতা, এই বিচারহীনতার কালচার থেকে দেশকে বের করে আনতে হবে, এবং ইনশাল্লাহ এদের বিচার একদিন হবে হবে, এটা আমি বিশ্বাস করি। এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এবং এর প্রতিবাদেই আমাদের সংগ্রাম চালাতে হবে। আর এই যে সরকার এই ধরনের মানুষ হত্যা করে এবং হত্যাকারীদের লালন পালন করে এবং জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে দেশটাকে আজকে একেবারে জঙ্গির দেশে পরিণত করেছে, একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। এই পুলিশকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এর থেকে বড় মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে? এবং এই ইউনূস, সে এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে সে দায়বদ্ধ, কাজী একদিন তার বিচারও বাংলাদেশে হবে। এই মানবাধিকার লঙ্ঘনের দায়ে তার বিচার করা হবে ইনশাল্লাহ। এবং আমি একটু বলবো যে আমাদের যারা একটু, আমি জানি আমাদের সবাই খুব কষ্টে আছে, তারপরেও এই পরিবারগুলি, এই বাচ্চাগুলি, এবং আরো তো বহু পুলিশ মারা গেছে, তাদের সকলের খোঁজ নেওয়া। এবং যখন আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব, আর হত্যাকারীদের বিচারও করবো। বোধহয় ওই জন্যই বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমাকে, সেটাই আমি মনে করি। কাজে আমি এটুকু তাদেরকে কথা দিতে পারি যে এই ধরনের অপরাধে যারা জড়িত, ষড়যন্ত্রের সাথে জড়িত, এবং এখন পর্যন্ত দেশকে যারা জঙ্গির দেশে পরিণত করে একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, তাদের বিচার বাংলা মাটিতে হবে। এবং আগামীকালের যে হরতাল এবং আন্দোলন, সেটাকে সফল করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাইকে যে এদের বিরুদ্ধে সকলকে এখন সংগ্রাম করতে হবে, যাতে দেশটা এই রাহমুক্ত হতে পারে, বিচারহীনতার কালচার থেকে বেরোয় আসতে পারে, মানবাধিকার লঙ্ঘনের যে পদে পদে ঘটনা ঘটছে তার থেকে মানুষকে যেন মুক্তি দেওয়া যেতে পারে, দেশের মানুষের শান্তি আসবে, নিরাপদে তারা চলতে পারবে, সেই ব্যবস্থাটাই করতে হবে। এবং এটা এই সরকারকে দিয়ে হবে না, কারণ যে ক্ষমতায় যে বলে যে দেশ চালানোর আমার কোনো অভিজ্ঞতাই নাই, তো তাকে দিয়ে দেশ কিভাবে চলবে? যে মানুষ হত্যা করলে আর মানবাধিকার লঙ্ঘন করলে তাদের শাস্তি দেয় না, বিচার করে না, সে মানুষের কি কল্যাণ করবে, মানুষের কি মঙ্গল করবে? সব ভুয়া মিথ্যা কথা বলে বেড়াবে,
আর অপরাধীদের নিয়ে দেশটাকে ধ্বংস করবে। কাজে আমি সকলকেই বলবো যে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং এই রাহুর হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে, এই জঙ্গি ইউনূসের হাত থেকে দেশটাকে মুক্ত করতে হবে। বাংলাদেশে জঙ্গিবাদ চলবে না, এইভাবে মানুষ হত্যা, পিটিয়ে হত্যা, এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও দোয়া করি যে যারা এইসব ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের জন্য বিচার হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।